আমার নাম সুচন্দনা দাস, আমি তোমাদের ইকোনমিক্সের ফ্যাকাল্টি। এর আগে আমরা ইকোনমিক্সের কম্পিটিটিভ এক্সামের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ইকোনমিক্সের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটিও তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করা হবে। তবে আলোচনাতে যাওয়ার আগে জানাই, আমাদের এখনও পেড ব্যাচের এনরোলমেন্ট চলছে। যারা যারা ভাবছো যে পেড ব্যাচে জয়েন করবে, এখনও জয়েন করোনি, তারা অবশ্যই তাড়াতাড়ি এনরোল করে নিও। আরও যদি কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 8813005030। এছাড়া ইউটিউবে এইরকম ইনফরমেটিভ ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার চলে আসি আমরা আমাদের টপিকে। প্রথমে দুটো ওয়ার্ড নিয়ে আমরা কথা বলবো বা শব্দ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ইকোনমি আর একটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমি বলতে আমরা কি বুঝি? ইকোনমি বলতে আমরা কোনো দেশের আর্থিক পরিকাঠামোকে বুঝি, আর ইকোনমিক্স বলতে সেই বিষয়টি বা সাবজেক্টটি নিয়ে বুঝি। যেমন ধরো, আমি তোমাদের ইকোনমিক্সের ফ্যাকাল্টি, মানে এই সাবজেক্টটির ফ্যাকাল্টি। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে মানে ইকোনমি বলতে আমরা বুঝছি হচ্ছে কোনো দেশের আর্থিক পরিকাঠামো। ঠিক আছে, এবার চলে আসি ইকোনমিক্স সাবজেক্টটি আসলে কি। Economics is a social science which tries to study how to achieve the maximum benefit using limited resources. ইকোনমিক্স হলো আমাদের একটা সোশ্যাল সায়েন্স। এখানে কি বলছে যে আমাদের দেশে যে ন্যাচারাল রিসোর্সেস আছে তার অপটিমাম ইউজ করে কিভাবে আমরা ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারি, বা সেটা আমাদের ম্যাক্সিমাম সোশ্যাল ওয়েলফেয়ারে কিভাবে কাজে লাগে। এখানে সেটাই বলেছে, হুইচ ট্রাইস টু স্টাডি হাউ টু অ্যাচিভ ম্যাক্সিমাম বেনিফিট ইউজিং লিমিটেড রিসোর্সেস। লিমিটেড রিসোর্সেস কেন বলছে? এই যে মিনারেলস, এগ্রিকালচার প্রোডাক্ট বা ওয়াটার, এগুলো তো আমাদের স্কেয়ার রিসোর্সেস, মানে এগুলো তো সীমিত। তো এই সীমিত যে রিসোর্সেস যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ ব্যবহার করে, মানে প্রপার বা অপটিমাম ইউটিলাইজ করে কিভাবে আমরা অপটিমাম রেজাল্ট বা অপটিমাম বেনিফিট পাবো, তো সেটা বিষয়ে সেই বিষয়ে ইকোনমিক্সে আলোচনা করা হয়। ইকোনমিক্সের প্রধানত দুটো ভাগ, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স, মাইক্রো মানে আমরা কি বুঝি? ছোট বা ক্ষুদ্র। যখন আমরা মানে ইন্ডিভিজুয়ালি কারোর ডিমান্ড বা সাপ্লাই নিয়ে ডিসকাস করব, তখন আমরা সেটাকে মাইক্রো ইকোনমিক্সে আলোচনা করে থাকব। যেমন ধরো, যদি বলি কোনো স্টুডেন্টস গ্রুপ, সেই স্টুডেন্টস গ্রুপের যা ডিমান্ড বা যা সাপ্লাই থাকবে, তো সেই রেসপেক্টে যখন আমরা আলোচনাটা করব, তখন আমরা মাইক্রো ইকোনমিক্স টপিকের মধ্যে আলোচনাটা করব। ম্যাক্রো ইকোনমিক্স বলতে কি বুঝি? ম্যাক্রো হচ্ছে সাধারণত বৃহত্তর সেন্সে যেটা বুঝি। যেমন যদি বলি কোনো দেশের জিডিপি নিয়ে আলোচনা করতে হলে, বা কোনো দেশের পভার্টি নিয়ে আলোচনা করতে গেলে, কোনো দেশের ন্যাশনাল ইনকাম নিয়ে আলোচনা করতে গেলে, এইসব আলোচনা আমরা ম্যাক্রো ইকোনমিক্সে করে থাকি। ম্যাক্রো বলতে যখন আমরা পুরো দেশের ডিমান্ড বা সাপ্লাই নিয়ে যখন আলোচনা করি, তখন আমরা ম্যাক্রো ইকোনমিক্সে আলোচনা করে থাকি। আরও কিছু ইকোনমিক্সের ভাগ আছে, যেমন ডেভেলপমেন্ট ইকোনমিক্স, বিহেভিয়ারাল ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স। প্রথমে চলে আসি ডেভেলপমেন্ট ইকোনমিক্স। ডেভেলপমেন্ট ইকোনমিক্সে আমরা কোনো দেশের জাতীয় আয় বা সেই দেশের জিডিপি নিয়ে আলোচনা করব না। যখন আমরা কোনো দেশের উন্নয়ন নিয়ে আলোচনা করব, তখন সেটা আমাদের ডেভেলপমেন্ট ইকোনমিক্সের মধ্যে পড়বে। যেমন যদি আমরা আলোচনা করি আমাদের হেলথ ফেসিলিটি বা এডুকেশন ফেসিলিটি বা রোড ইনফ্রাস্ট্রাকচার বা বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার, বা যখন আমরা কোনো উন্নয়ন পরিকাঠামো নিয়ে কখন কথা বলবো, তখন আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের মধ্যে আলোচনা করে থাকব। তারপর হচ্ছে বিহেভিয়ারাল ইকোনমিক্স। বিহেভিয়ারাল ইকোনমিক্সটা কি? বিহেভিয়ারাল ইকোনমিক্সটা হচ্ছে, ধরো আমাদের যে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যারা সাধারণ মানুষ আছে, তাদের যা চাহিদা, বা সেই হিসাবে আমাদের কি বলবো, সাপ্লায়াররা তাদের প্রোডাক্ট সাপ্লাই করে। যেমন ধরো আমাদের যে পশ্চিমবঙ্গে যে আমরা যে পাটে থাকি, কলকাতায়, এটা গরম জায়গা, এখানে নিশ্চয়ই শীতের পোশাক বিক্রি হবে না।
সেরকমই ধরো উত্তরবঙ্গের দিকে, ওখানেও তুলনামূলকভাবে অনেক ঠান্ডা, সেখানে ঠান্ডার জিনিস বিক্রি হয়। এই যে রুচি সম্বন্ধ বা প্রয়োজন অনুযায়ী যখন ডিমান্ড বা সাপ্লাই নিয়ে ডিসকাস করা হয়, সেটা আমাদের বিহেভিয়ারাল ইকোনমিক্সের মধ্যে পড়ে। এবার চলে আসি এনভায়রনমেন্টাল ইকোনমিক্স। এনভায়রনমেন্টাল ইকোনমিক্স কথাতেই বোঝা যাচ্ছে যখন পরিবেশ যখন অর্থনীতির ওপর প্রভাব বিস্তার করে বা এই অর্থনীতির ওপর একটা ইম্প্যাক্ট ফেলে, তখনই সেটা আমরা এনভায়রনমেন্টাল ইকোনমিক্স বলে থাকব। এবার কথা বলি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স নিয়ে। এইখানে আমরা আমাদের এখন কি গ্লোবালাইজেশনের যুগ, এই গ্লোবালাইজেশনের মধ্যে আমরা প্রত্যেকটা কান্ট্রির সাথে ট্রেডের মাধ্যমে কানেক্টেড, মানে প্রত্যেকটা কান্ট্রির সাথে কিছু না কিছু জিনিস নিয়ে ট্রেড করছে। তাছাড়া আর কি, যে এই ট্রেডের ফলে যদি কোনো দেশের ট্রেডিংয়ে বা কোনো কারণে যদি কোনো রকম অ্যাফেক্টেড হয়, তাহলে অল ওভার ওয়ার্ল্ড অ্যাফেক্টেড হবে। আর যদি কোনো দেশ মানে কি বলবো ইমপ্রুভ করে বা কিছু বেনিফিটেড হয়ে, তার ফলটাও সবাই পায়। তো এই ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে মেনলি আমরা ট্রেড নিয়ে আলোচনা করি, ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে আলোচনা, যেটা আমরা পরবর্তীকালে যে চ্যাপ্টার্সগুলো থাকবে যেখানে ব্যালেন্স অফ পেমেন্টের ডিটেলস ডিসকাশন হবে, সেখানে তখন আলোচনা করব। আমরা ফরেন এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করব। তো এইগুলো কিসের মধ্যে পড়বে? ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের মধ্যে পড়বে। ঠিক আছে, এবার কথা বলি ইনফরমেশন ইকোনমিক্স। মানে ওয়ার্ডেই বোঝা যাচ্ছে এটা কী নিয়ে। এখন আমাদের কি ডেটা আর টেকনোলজির যুগ। এই ডেটা আর টেকনোলজির মধ্যে এটাই বলতে গেলে এখন অ্যাসেট একটা, এই ব্যাপারটা নিয়ে যখন আলোচনা করা হয়, তখন সেটা ইনফরমেশন ইকোনমিক্সের মধ্যে পড়ছে। তারপর কি আছে? ডেমোগ্রাফিক ইকোনমিক্স। ডেমোগ্রাফিক ইকোনমিক্স বলতে যখন আমরা কোনো দেশের পপুলেশন নিয়ে আলোচনা করব বা পপুলেশন যখন ইকোনমিক্সের ওপর প্রভাব বিস্তার করে, তখন যে আলোচনাগুলো হবে সেটা ডেমোগ্রাফিক ইকোনমিক্সের আলোচনার মধ্যে পড়বে। যেমন ধরো কোন দেশের কত জনসংখ্যা আছে, সেই জনসংখ্যার জন্য সেই দেশের কীরকম উন্নয়ন হয়, বা সেই দেশের জনসংখ্যা বেশি হওয়ার জন্য কি মানে অ্যাডভার্স এফেক্ট আছে বা কি অ্যাডভান্টেজেস আছে, সব কিছু এগুলো ডেমোগ্রাফিক ইকোনমিক্সের মধ্যে আলোচনা করা হয়। এবার কথা বলি আরও কিছু টাইপের ইকোনমিক্স নিয়ে। এখানে কি বলছে দেখো, ইকোনমিক্স আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট টাইপস বেসড অন দ্য এক্সটেন্ট অফ গভর্নমেন্ট ইনভলভমেন্ট ইন ইকোনমিক ডিসিশন মেকিং। তার মানে কি, মানে কিছু ইকোনমিক্সের আমরা আলোচনা করব এখানে, যেখানে গভর্নমেন্ট কোন কোন ইকোনমিতে কতটা ইন্টারভেন করে বা হস্তক্ষেপ করে, তার নিরিখে ইকোনমিক্সে কতগুলি টাইপে ভাগ করা হয়। যেমন ধরো এখানে কি বলছে, ফ্রি মার্কেট ইকোনমি, মিক্সড ইকোনমি, ওপেন ইকোনমি, ক্লোজড ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি অ্যান্ড সোশ্যালিস্ট ইকোনমি। এই ইকোনমিগুলো কি, এগুলো আমরা আলোচনা করব। প্রথমে চলে আসি ফ্রি মার্কেট ইকোনমি। এই টাইপের ইকোনমিতে গভর্নমেন্টের যে কন্ট্রোল বা যদি বলি ইন্টারফিয়ারেন্স বা যদি বলি হস্তক্ষেপ তুলনামূলকভাবে অনেক কম। এই যে কথাটা আছে না, ফ্রি মার্কেট ইকোনমি, প্রথমে বলি এই মার্কেট জিনিসটা কি। মার্কেট বলতে আমরা কোনো সবজি বাজার বা কোনো মলকে কিন্তু আমরা বুঝি না। মার্কেট হলো একটা সিস্টেম যেখানে কিছু সংখ্যক বায়ার সেলার বোথ থাকবে এবং তাদের মধ্যে একটা ক্রয় বিক্রয়ের সম্পর্ক থাকবে। মানে সেলিং এবং বাইং জিনিসটা চলতে থাকবে। যখন গুডস অ্যান্ড সার্ভিসের সেলিং অ্যান্ড বাইং যখন চলতে থাকবে, তখন সেই জায়গাটা যে জায়গাতেই ঘটুক না কেন, সেখানে এটা মার্কেট ক্রিয়েট হবে। আর এখানে এই যে ফ্রি মার্কেট ইকোনমিতে অনেক রকম কম্পিটিটিভ ফার্মস আসবে এবং তারা তাদের গুডস অ্যান্ড সার্ভিসেস সেল করে, বা এখানে কনজিউমার্সরা থাকে বা যারা ভোগ করে তারা ডিমান্ড করে। ঠিক আছে, এবার ধরো এখানে মেনলি থাকে হচ্ছে প্রাইভেট ওনারশিপরা যারা তারা থাকে এবং তারাই এই মার্কেটটাকে নিজেদের মতো করে চালায় এবং তাদের লক্ষ্য হলো কিভাবে তারা প্রফিট ম্যাক্সিমাইজ করবে। ফ্রি মার্কেট ইকোনমি গভর্নমেন্টের কাজ কি? গভর্নমেন্টের কাজ কখনোই প্রফিট ম্যাক্সিমাইজেশন নয়, সে সবসময় সোশ্যাল ওয়েলফেয়ারের ওপর কাজ করে। কিন্তু ফ্রি মার্কেট ইকোনমি মেনলি প্রাইভেট ওনারশিপরাই এটা এই ডিসিশন মেকিংটা নিয়ে চলে, আর এটা মেনলি এর ডিজায়ারই হলো কি প্রফিট ম্যাক্সিমাইজেশন। আশা করি আমি বোঝাতে পেরেছি।
তারপর বলি মিক্সড ইকোনমি। দেখো মিক্সড ইকোনমি মানে যেখানে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুটোই যখন একই ইকোনমিতে একসাথে থাকে তখনই সেটাকে আমরা বলবো মিক্সড ইকোনমি। যেমন সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের ইন্ডিয়াতে প্রাইভেট সেক্টর রয়েছে, পাবলিক সেক্টরও রয়েছে। আমরা যারা কনজিউমার মানে যারা ভোগ করি তারা আমরা পাবলিক সেক্টরেরও সুবিধা পাই এবং প্রাইভেট সেক্টরেরও সুবিধা পাই। পাবলিক সেক্টর বলতে এই যে আমাদের রেল বা আমাদের ব্যাংকিং সিস্টেম বা আমাদের গভর্নমেন্ট স্কুল বা যা গভর্নমেন্ট ফেসিলিটিস যেগুলো আছে বা গভর্নমেন্ট হেলথ ফেসিলিটি, ইন্স্যুরেন্স, সেগুলো যেরকম আমরা পাই সেরকম ধরো প্রাইভেটে যে জিনিসগুলো প্রাইভেটের কিছু জিনিস আছে যেগুলো আমরা পেয়ে থাকি। তারপর কথা বলি যেমন ইন্ডিয়া হলো একটা মিক্সড ইকোনমি। তারপর কথা বলি ওপেন ইকোনমি। ওপেন ইকোনমি বলতে যখন আমরা বাইরের দেশের সাথে ট্রেড করতে পারো এবং ফ্রি টু ট্রেড মানে সেই ট্রেডিংয়ে কোনো রকম বাধ্যবাধকতা বা কোনো কন্ট্রোল নেই, তখনই আমরা সেটাকে বলবো ওপেন ইকোনমি। যেরকম দেখো অ্যান ইকোনমি ইজ সেড টু বি ওপেন ইফ ইট হ্যাজ trade with other economies বা other country. In this economy, market is mostly free from trade barriers which export and imports from a large percentage of GDP. জিডিপি বলতে হচ্ছে একটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা আমরা যখন ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা যখন পড়বো তখনই জিডিপি, এনএনপি এই ওয়ার্ডসগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা ওপেন ইকোনমি বলতে আমরা কি বুঝছি, মানে এই ওপেন ইকোনমিতে তুমি তুমি ফ্রিলি ট্রেড করো, যে কোনো কান্ট্রির সাথে ফ্রিলি ট্রেড করতে পারবে, সেখানে কোনো ব্যারিয়ার থাকবে না এবং ইম্পোর্ট এক্সপোর্টে কোনো রকম বাধ্যকতা থাকবে না। তখনই যে ইকোনমি নিয়ে আমরা আলোচনা করব সেটাই তখন হবে ওপেন ইকোনমি। এবার তার অপোজিটই হচ্ছে ক্লোজড ইকোনমি। যখন আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে অনেক কন্ট্রোল থাকবে, অনেক রেগুলেশনস থাকবে, সহজে আমরা বাইরের কান্ট্রিদের সাথে আমরা ট্রেড করতে পারবো না, তখনই তাকে আমরা ক্লোজড ইকোনমি বলবো। ঠিক আছে, তারপর বলি ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি বলতে যে ইকোনমিতে ক্যাপিটাল অনেক বেশি বা মূলধন অনেক বেশি, যেরকম বলি ইউএস বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, এইসব কান্ট্রিগুলোতে জনসংখ্যার থেকে বেশি এদের ক্যাপিটালটা অনেকটাই বেশি, যেগুলো এই যে এগুলোকে আমরা ক্যাপিটালিস্ট ইকোনমি বলি। কিন্তু আমাদের দেশ কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমি নয়, আমাদের দেশটা হচ্ছে লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি। এখানে তুমি লেবার প্রচুর পাবে, কারণ আমাদের যেহেতু জনসংখ্যা বেশি তাই এখানে লেবারও অনেক বেশি এবং অনেক সস্তা এখানে লেবার পাওয়া যায়। তো তুলনামূলকভাবে কিন্তু এই যে ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোতে এতে আমাদের পপুলেশন অনেক কম, এখানে লেবার পেতে গেলে অনেক হাই কস্টে এদের লেবার পাওয়া যায়। সেই জন্য দেখবে বিভিন্ন কান্ট্রি যেসব কোম্পানিজগুলো আছে তারা ইন্ডিয়াতে এসে তারা কোম্পানি খোলে, কারণ এখানে আমরা খুব কম ওয়েজে বা কম স্যালারিতে তাদের কাজগুলো করে দিই, রাদার দ্যান তাদের যে জায়গার মানে যে পপুলেশন আছে বা তারা সেই জায়গায় যে কাজটা করবে সেখানে তারা অনেক হাই ওয়েজেস চাইবে। তার থেকে ভালো তারা ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়াতে তারা ব্যবসা করে বা তাছাড়া বিভিন্ন কোম্পানি খোলে এবং কোম্পানি খুলে তারা কি এখানকার যারা আছে তাদেরকে জব দিয়ে এবং খুব কম স্যালারিতে তারা তাদের কাজটা করিয়ে নেয়। এটা ক্যাপিটালিস্ট ইকোনমির একটা বৈশিষ্ট্য বলতে পারি। তারপর হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিজম ইজ অ্যান ইকোনমিক সিস্টেম ইন হুইচ দ্য মিন অফ প্রোডাকশন আর সোশ্যালি ওন্ড অ্যান্ড ইউজ টু মিট হিউম্যান নিডস ইনস্টেড অফ ক্রিয়েট প্রফিট। সোশ্যালিস্ট ইকোনমি এটা হচ্ছে যেখানে গভর্নমেন্ট একটা মেজর রোল প্লে করে, কারণ গভর্নমেন্টের কাজই হচ্ছে কী বলবো সোশ্যাল ওয়েলফেয়ার। এখানে প্রফিট গভর্নমেন্টের কখনোই মোটিভ থাকে না প্রফিট কীভাবে আর্ন করবে, প্রফিট কীভাবে ম্যাক্সিমাইজ করবে। তো যেসব কান্ট্রিতে বা যেসব ইকোনমিতে মানে সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে ডিসকাস করা হয় বা সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে বেশি ভাবা হয় যে রাদার দ্যান প্রফিট ম্যাক্সিমাইজেশন, সেটাকেই আমরা বলছি সোশ্যাল ইকোনমি। তারপর চলে আসি সেক্টরসগুলো নিয়ে আলোচনা করি। আমাদের প্রধানত তিনটে সেক্টরস, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর হচ্ছে টার্সিয়ারি সেক্টর। প্রথমে চলে আসি প্রাইমারি সেক্টরস। প্রাইমারি সেক্টরস বলতে মেনলি আমরা এগ্রিকালচার সেক্টরকে বলি, যেটা ইন্ডিয়ার ব্যাকবোন। সেখানে বলি দেখো কীরকম বলছে, দিস সেক্টরস ইনভলভ ইন দ্য এক্সট্রাকশন অর হারভেস্টিং অফ প্রোডাক্টস ফ্রম দ্য আর্থ. It includes production of raw materials and basic
foods. Some of the activities includes in the sector are agriculture, mining, forestry, fishing, etc. তাহলে আমি কি বললাম যে আমরা মেনলি প্রাইমারি সেক্টর বলতে এগ্রিকালচার সেক্টরকেই বুঝে থাকি, আর এটা সেটা নিয়েই কথাটা বলছে, কারণ ইন্ডিয়ার ব্যাকবোনই হচ্ছে এগ্রিকালচার। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর বলতে মেনলি আমরা ম্যানুফ্যাকচার সেক্টর বা ফ্যাক্টরিগুলোর কথা বলি। এখানে কি বলেছে দেখো, দ্য সেকেন্ডারি সেক্টরস অফ দ্য ইকোনমি ইজ ইনভলভ ইন দ্য প্রোডাকশন অফ ফিনিশড গুড। All the manufacturing, processing, construction activities lies in this sector. In India, construction terms is considered as the part of the service or tertiary sectors. তো ঠিক আছে, এখানে এটা বলেছে, কিন্তু কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরিতে যেসব যে প্রোডাকশনসগুলো হয় সেগুলো মেনলি আমরা সেকেন্ডারি সেক্টরের মধ্যে আসে। তারপর কথা বলি আমরা টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টর বলতে মেনলি আমরা সার্ভিস সেক্টরগুলোর কথা বলি, মানে যেমন ধরো ব্যাংকিং সেক্টর, তারপর কোঅপারেটিভ যে জবগুলো আছে, বা আরও বিভিন্ন টাইপের যেসব ডেটা এন্ট্রি জবসগুলো আছে সেগুলো আমরা টারশিয়ারি সেক্টরের মধ্যে কথা বলি। যেমন ধরো টারশিয়ারি সেক্টর অফ দ্য ইকোনমি ইজ দ্য কল্ড অ্যাজ দ্য সার্ভিস সেক্টর। This sector provides services to the general population and to business. Some of the activities which are the part of these sectors are retail, transportation, entertainment, tourism, banking sector, যেটা আমি তোমাকে একটু আগে বললাম তোমাদের। Is the advanced development economies, the tertiary sector is the largest in terms of production and employment. আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সার্ভিস সেক্টর বা টারশিয়ারি সেক্টর কোনটাকে বলছি, যেখানে আমরা কিছু সার্ভিস প্রোভাইড করছি, যেখানে ধরো বলতে গেলে আমাদের এখানেও লেবার দিতে হয়, কিন্তু সেটা হার্ডকোর লেবার, যেখানে এগ্রিকালচারে বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে যেখানে যতটা হার্ডওয়ার্ক করতে হয়, ততটা সার্ভিস সেক্টরে আমাদের অতটা বেশি হার্ডকোর জব করতে হয় না। যেরকম ধরো আমরা সবাই যদি তো যে জবটার জন্য আমরা এই যে কম্পিটিটিভ এক্সামের জন্য যে আমরা প্রিপারেশন করছি, যদি ফিল্ড ওয়ার্ক না থাকে তাহলে সেই সব কটা কাজই প্রায় আমাদের টারশিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের মধ্যে পড়বে। আশা করি বোঝাতে পারলাম। এবার চলে আসি কিছু কোয়েশ্চেন্সে। এই যে পুরো যে আমরা যে চ্যাপ্টার্সে কিছু ইকোনমিক্সের যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করলাম, তো সেটারই আমি কিছু কোয়েশ্চেন্স এখানে আলোচনা করব। এই যে এবার চলে আসি একটা কথায়, যে তোমাদের সাথে যে আমি এই ডিসকাশনগুলো করলাম, তোমাদের যদি মনে হয় যে পরবর্তী ক্লাসগুলো এইরকম তোমরা ডিসকাশন আরও পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই তাড়াতাড়ি এনরোল করে নাও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখে দিও। এই যে আমরা যে ইউটিউবে যে ক্লাসগুলো আছে তোমরা অনেক ক্লাসই দেখতে পাবে, কিন্তু সেই ক্লাসগুলোতে কিন্তু ইকোনমিক্সে এইভাবে যে প্রত্যেকটা ব্রাঞ্চ নিয়ে এইভাবে ডিসকাস করা হবে না। আমি যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার, কারণ কনসেপ্ট না ক্লিয়ার হলে কখনোই তোমরা হাজারটা কোয়েশ্চেন্স করলেও সেটা প্র্যাকটিস হয়তো করলে, কিন্তু সেই হাজারটা কোয়েশ্চেনের মধ্যে যদি কতগুলো কোয়েশ্চেন যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না উইদাউট কনসেপ্ট। সুতরাং তোমাদের কনসেপ্টটা জানাটা খুব দরকার। সেই জন্য আমি ইকোনমিক্সের যে ভাগগুলো আজকে বললাম সেগুলো অল্প অল্প করে ছোটোভাবে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এবার কিছু আমি প্র্যাকটিস কোয়েশ্চেন্স রেখেছি, আমরা যে চ্যাপ্টারটা ডিসকাস করলাম তারপর যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। প্রথমে তোমরা চাইলে একটু পজ করে একটু চেষ্টা করতে পারো, তারপর আমি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বলে দেবো। আশা করি পজ করে তোমরা একটুখানি আনসারগুলো করার চেষ্টা করেছো। অ্যান্সারগুলো তাহলে একটু মিলিয়ে নাও। বলি, এ ক্লোজড ইকোনমি ইজ অ্যান ইকোনমি ইন হুইচ, দ্য ক্লোজড ইকোনমি নিয়ে আমরা কি আলোচনা করলাম, যে যেখানে কোনো কান্ট্রি বা অন্য কোনো কান্ট্রির সাথে যখন ট্রেড করতে পারে না, বা ইম্পোর্ট এক্সপোর্টের প্রচুর বাধা নিষেধ থাকে, বা এইগুলো যখন করতে পারে না, তখন সেটাকে আমরা ক্লোজড ইকোনমি বলি। তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে, নাইদার এক্সপোর্ট নর ইম্পোর্ট টেক প্লেস, নাম্বার ডি। তাহলে একের অ্যান্সার কী হলো, ডি। নেক্সট চলে আসি 2 নম্বর কোয়েশ্চেনে। মিক্সড
ইকোনমি মিনস অ্যান ইকোনমি ওয়্যার দ্য মিক্সড ইকোনমি মানে আমরা এতক্ষণ কী বললাম, যেখানে পাবলিক সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর একসাথে একটা কান্ট্রিতে যখন একসাথে তারা থাকে বা কাজ করে তখন সেটাকে আমরা বলবো মিক্সড ইকোনমি, যেমন ইন্ডিয়ান ইকোনমি। এখানে কি বলেছে, দেয়ার ইজ কো এক্সিস্টেন্স অফ প্রাইভেট সেক্টর অ্যালং উইথ দ্য পাবলিক সেক্টর। তাহলে দুইয়ের অ্যান্সার কী হচ্ছে বি, বি ফর বোম্বে, বি। আশা করি বুঝতে পেরেছ। তারপর চলে আসি 3 নম্বর কোয়েশ্চেনে। কি বলছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য সেকেন্ডারি সেক্টর। ওকে, চলো দেখা কি বলা হয়েছে। Most economies in their processes of development grow through the middle phase, where the secondary sector becomes the largest sector of the economy. True. তারপর কি বলেছে, ইন্ডিয়া ইজ অ্যান এক্সেপশন ওয়্যার উই হ্যাভ ডাইরেক্টলি মুভ টু সার্ভিস সেক্টর ডেভেলপমেন্ট উইদাউট ফার্স্ট ইমপ্রুভিং দ্য ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস। এইটাও ট্রু, কারণ ইন্ডিয়াতে যখন যে আমাদের 5th ইয়ার প্ল্যানিং হয়েছিল তখন এগ্রিকালচার সেক্টর, তারপর সেকেন্ডারি সেক্টর, প্রত্যেকটা সেক্টর নিয়ে তাদের ইমপ্রুভমেন্ট নিয়ে কিছু প্ল্যানিং বা করা হয়েছিল, কিন্তু তার সাথে সাথে আমাদের সার্ভিস সেক্টর বা টার্সারি সেক্টর নিয়েও একটা প্ল্যানিং ছিল এবং টার্সিয়ারি সেক্টরে যথেষ্ট তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হয়েছে। তো সেখানে এখানে অ্যান্সার তাহলে কী হবে, বোথ 1 and 2, অপশন সি। তারপর চলে আসি কোয়েশ্চেন নাম্বার 4। কি বলেছে, ইন দ্য অ্যাডভান্স ডেভেলপড ইকোনমিক্স দ্য টার্সিয়ারি সেক্টর ইজ দ্য লার্জেস্ট ইন টার্মস অফ প্রোডাকশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। এটাই ট্রু। তার কোয়ান্টারি অ্যান্ড দ্য কুইনিটারি আর নট ইটস আ পার্ট অফ দ্য সার্ভিস সেক্টর। এইটা তোমাদের আমি সেভাবে বলিনি, এটা পরবর্তী যে চ্যাপ্টার্সগুলো থাকবে সেগুলোতে আলোচনা করে নেওয়া যাবে। তো এইটা তোমরা জেনে রাখো, এর অ্যান্সারটা হবে অনলি 1। তারপর আসি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং ক্যাপিটালিস্ট ইকোনমিক ইজ নট ট্রু। এখানে কোন অ্যান্সারটা হবে যে ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে ট্রু নয়। দেখো এখানে কী বলছে, ক্যাপিটালিজম ইজ দ্য ইকোনমিক সিস্টেম বেসড অন প্রাইভেট অ্যান্ড কর্পোরেট ওনারশিপ। ট্রু। তারপরটা কী বলছে, ক্যাপিটালিজম ইজ দ্য ক্যারেক্টারাইজড বাই কম্পিটিশন ইন দ্য মার্কেট। এটাও ট্রু। ইন দ্য ক্যাপিটালিস্ট ইকোনমিক মার্কেট ইজ ফ্রি। আমরা তো বললাম যে ফ্রি মার্কেট ইকোনমিতে গভর্নমেন্ট ইন্টারভেনশন সেরকম থাকে না, এখানে প্রাইভেট ওনারশিপদের তারা তাদের ট্রেডের মাধ্যমে কাজ করে বা ব্যবসা করে থাকে। আর একটা কি বলি, এদের মোটিভই হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। তাহলে এটা এইখানে তাহলে অ্যান্সারে কোনটা ফলস হলো, বলছে ক্যাপিটালিস্ট ফেভার দ্য গভর্নমেন্ট ইন্টারফারেন্স ইন দ্য ইকোনমি। তাহলে এখানে অ্যান্সার হলো বি, যেটা কি ট্রু নয়। তারপর বলি যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ ইকোনমি দ্য রিসোর্সেস অফ প্রোডাকশন আর কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল। এখানে কোনটা অ্যান্সার হবে, এটা মিক্সড ইকোনমিও হবে না, এটা ওপেন ইকোনমি তো হবেই না, ক্লোজড ইকোনমিও হবে না, এখানে হবে কমন ইকোনমি। এটা কমন ইকোনমি হয়তো আমি আলাদা করে তোমাদের বলিনি। কমন ইকোনমি হলো যেখানে মানে ট্রেডে বা প্রোডাকশানে টোটাল কন্ট্রোল থাকবে গভর্নমেন্টের, যা হবে যা প্রোডাকশনস হবে সব কিছুই আন্ডার গভর্নমেন্ট ইন্টারভেনশন বা আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল। আশা করি বোঝাতে পারলাম। তারপর আসি হচ্ছে ইন হুইচ টাইপ অফ ইকোনমি দ্য কনজিউমার্স গেট এভরিথিং উইদিন দ্য ইকোনমিক বর্ডার্স অ্যান্ড গভর্নমেন্ট অ্যাক্ট অ্যাজ এ আরবিট্রেটার। আরবিট্রেটার হিসাবে এটা তাহলে কোনটা হবে, ক্লোজড ইকোনমি। আর একবার বোঝার চেষ্টা করো, ইন হুইচ টাইপ অফ ইকোনমি দ্য কনজিউমার্স গেট এভরিথিং উইদিন দ্য ইকোনমিক বর্ডার্স, মানে কান্ট্রি অন্য কোনো কান্ট্রির সাথে ট্রেড করবে না বা ইম্পোর্ট এক্সপোর্টের মধ্যে থাকবে না, মানে যা হবে আন্ডার বর্ডার বা তার সীমানার মধ্যে হবে, মানে সেটা ইন্টারন্যাশনাল কোনো রকম ট্রেড হবে না, সেই ইকোনমি নিয়ে যেটা আলোচনা করা হয় সেটা কথা বলছি, সেটা হলো ক্লোজড ইকোনমি। তারপর লাস্ট কোয়েশ্চেন আমাদের, অ্যান ইকোনমি ইজ সেড টু বি ওপেন ইফ, কি বলছে, তখনই হবে ইট হ্যাজ ট্রেড উইথ আদার ইকোনমিস। এটাই তাহলে কোয়েশ্চেন 8-এর তাহলে অ্যান্সার কী হবে, এ, ইট হ্যাজ ট্রেড ইট হ্যাজ ট্রেড উইথ আদার ইকোনমিস। আশা করি তোমাদেরকে আমি আজকের চ্যাপ্টারটা বোঝাতে পেরেছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা আমার আরও ক্লাসগুলো করতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি এনরোল করে নাও। পরবর্তী যে ক্লাসগুলো তোমরা পাবে সেগুলো সবই তোমরা পেড ব্যাচে পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।